সে আমরা একটি পরীক্ষা দেই আমাদের মূল যে ক্লাসরুম রয়েছে জিও টিউটোরিয়াল ক্লাসরুম যেটা এসএলএসটি-কে ঘিরে সেই ক্লাসরুমে ঢুকে একটি পরীক্ষা সকলের সামনে দেওয়ার চেষ্টা করি যাতে সবাই বুঝতে পারে যে কিভাবে পরীক্ষাগুলো এখানে নেওয়া হয়। তো প্রথমেই জানিয়ে রাখি যে স্লটগুলো রয়েছে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো টেস্ট এবং রেকর্ডিং। তো রেকর্ডিং অপশনে রয়েছে বর্তমানকালে ৩২৮টি ক্লাস। যদি আমরা বলি রিসেন্ট ক্লাস কি হয়েছে সেটা হলো ফোর্ডিজম জিওগ্রাফিক্যাল থটের ওপরে এবং সোসাইটাল অ্যাপ্রোচ, এই দুটো ক্লাস হয়েছে 25শে ডিসেম্বর। এবং ঠিক একই রকমভাবে থটের সিস্টেমেটিক ক্লাস চলছে। তার আগের দিন ক্লাস হয়েছিল অ্যাবাউট রিসেন্ট কোশ্চেনিং, মানে বর্তমানকালে যে কোশ্চেন হচ্ছে না ওই নেট সেট প্লাস যত পরীক্ষাগুলো হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, সেখানে প্রশ্নের কিছু ট্রেন্ড বদলেছে। সেই বদলে যাওয়া ট্রেন্ডটা কী এবং সেটা কিভাবে আমাদের প্রস্তুতির জায়গায় নিয়ে যেতে হবে, তো সেই বিষয়ে একটি আলোচনা হয়েছে। তার আগের দিন ক্লাস হয়েছিল প্ল্যান ফর রিজনাল জিওগ্রাফি। রিজনাল জিওগ্রাফির জন্য আমরা একটা বিশেষ প্ল্যান করছি যাতে রিজনাল জিওগ্রাফির কোনো অংশ আমাদের অজানা না থাকে, কারণ এটি সবচেয়ে ঝুঁকিবহুল একটি পার্ট আমাদের জিওগ্রাফির। অন্যান্য বিষয়গুলো যেগুলো ফিজিক্যাল জিওগ্রাফির বা অন্যান্য পার্টগুলো সেগুলো আমরা সহজেই আয়ত্ত করে ফেলতে পারি, কিন্তু রিজনাল জিওগ্রাফি অনেক বড় এরিয়া যেখানে অনেক কিছু লুকিয়ে চুরিয়ে থাকে। তো সেইগুলোকে খুঁজে বের করার জন্য আমরা 10 জনের একটা সুপার 10 বলে একটি কোশ্চেন ক্রিয়েট করার গ্রুপ তৈরি করেছি এবং সেই গ্রুপের কাজ হবে এক্সট্রা অর্ডিনারি কোশ্চেনগুলোকে তৈরি করা। তো সেই রকম একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, তার ক্লাস হয়েছিল। তার আগে রেডিক্যাল থটের ওপর হয়েছে, রেডিক্যাল থটের 2টো ক্লাস। তারপরে এক্সাম প্রিপারেশন সম্পর্কিত একটি জেনারেল ক্লাস হয়েছিল, কেভি নবোদয় কে এই ধরনের পরীক্ষাগুলো। এবং তার আগে হয়েছিল ওয়েলফেয়ার অ্যাপ্রোচের ওপরে, তারপরে ডিভিসির ওপরে, এটা জেনারেল জিওগ্রাফির ক্লাস। তারপরে ক্লাইমেট সয়েল অ্যান্ড ভেজিটেশন অফ ওয়েস্ট বেঙ্গলের ওপর ক্লাস জেনারেল জিওগ্রাফি। স্পেশাল টেস্ট প্ল্যানিংয়ের ওপর একটি পরীক্ষা মানে ক্লাস হয়েছে। তারপরে ফিজিওগ্রাফি ডেইনেস অফ ওয়েস্ট বেঙ্গলের ওপর ক্লাস হয়েছে। এইরকমভাবে সিস্টেমেটিকভাবে অ্যাকর্ডিং টু সিলেবাস যেমন ক্লাস হয়েছে তেমনই কিছু জেনারেল ক্লাস আমাদের এখানে সিস্টেমে রেডি করা হয়েছে, যাতে করে আমাদের এখানে যারা অ্যাডমিশন নেবে তাদের কোনো কিছু বোঝার কোনো সমস্যা না থাকে। যেমন ধরো যদি দেখাই, যেমন মিনারেল রিসোর্স, ইকোনমিক জিওগ্রাফির, ফিশিং, ডেয়ারি ফার্মিং, এগুলো সব 1 ঘন্টার উপরে করে প্রায় 1.5 ঘন্টা করে ক্লাস। লাম্বারিং, এগুলো সব আলাদা আলাদা ক্লাস। রিসোর্স ইউটিলাইজেশন, রিসোর্সের উপর জেনারেল ক্লাস। তো এইরকম আরবান মরফোলজি, রুরাল আরবান সেটেলমেন্ট, রেস, এথনিসিটি, পপুলেশন, রিসোর্স, ডেমোগ্রাফিক ট্রানজিশন, মাইগ্রেশন, ফুড সিকিউরিটি, পপুলেশন গ্রোথ থিওরি, অকুপেশনাল রিসোর্স, এইরকম করে করে সিস্টেমেটিকভাবে যত ক্লাস দরকার আমাদের সিলেবাস ধরে ধরে, সেটা এই প্রায় 2 বছর ধরে আমাদের এই ক্লাসরুম রেডি করা হয়েছে। তো যারা এখানে এনরোল করবে তারা কিন্তু সবাই এই ক্লাসগুলো অ্যাট এ গ্লান্স দেখতে পারবে এবং তার পাশাপাশি যখন ইচ্ছে 24 ঘন্টার যখন ইচ্ছে সে তখন এই ক্লাসগুলোকে দেখতে পারবে। এবং স্বাভাবিকভাবেই এই ক্লাসগুলোর রেসপেক্টে একটা করে পরীক্ষা রয়েছে, কারণ আমাদের যেমনটি ক্লাস হয়েছে, ধরো একটা সাবটপিকের ওপর 2টো ক্লাস হতে পারে এবং ওভারঅল তার উপর পরীক্ষা আছে। কেন পরীক্ষা? কারণ ক্লাসে সব বিষয় বোঝানো হলো যে কিভাবে আমাদের পুরো ওই বিষয়টার মধ্যে কি লুকিয়ে রয়েছে। সাপোজ ধরো প্যাসিফিক অ্যান্ড আটলান্টিক কারেন্ট, এর মধ্যে এই 2টো মহাসাগরের কারেন্ট বোঝানো হয়েছে। এখানে কন্টিনেন্টাল সেলফ অ্যান্ড স্লোপের মধ্যে সব কিছু বোঝানো হয়েছে পুরো সিস্টেমেটিকভাবে ইনফরমেশন বেস করে। এবার তার পাশাপাশি পরীক্ষা নেওয়া হয়েছে। কেন? কারণ পরীক্ষা দেওয়ার পর সে বুঝতে পারবে যে কিভাবে প্রশ্ন আসে পরীক্ষায়। তো এইভাবে এখানে রেডি করা হয়েছে 328টি ক্লাস, যেটা এখনও ডেভেলপিং স্টেজে রয়েছে, কারণ আমাদের থটের আরও 3টে ক্লাস বাকি, সেগুলো হয়ে যাবে আর 2-3 দিনের মধ্যে। এবং তারপরে জেনারেল জিওগ্রাফির কিছু ক্লাস রয়েছে যেগুলো আমাদের সিলেবাসে প্রথাগতভাবে নেই, কিন্তু সিলেবাসের বাইরে অথচ ভূগোলের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং সেগুলো পরীক্ষা আসে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। তো তারও ক্লাস হবে আমাদের এখানে এবং তারপরে হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ক্লাস। তো এইরকম নানা ক্লাস কিন্তু রেডি হবে আমাদের ক্লাসরুমে। গেল, এবার যাব আমরা টেস্ট অপশনে। 225টি টেস্ট এখনও পর্যন্ত অনগোয়িং, 225টি টেস্ট চলছে, যার প্রত্যেকটার যেমন কোড রয়েছে তেমন নাম্বারিং রয়েছে। যেমন জিজিটি অর্থাৎ জিওগ্রাফিক্যাল থটের 224 নাম্বার যে পরীক্ষা, সেটা রিজনাল অ্যাপ্রোচের ওপরে।
তারপরে 223-এ রয়েছে কমপ্লিট টেস্ট, অর্থাৎ 90 নাম্বারের কমপ্লিট টেস্ট। 222 নাম্বার পরীক্ষা বেসড অন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অফ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সাম, তার একটা জেনারেল টেস্ট এটা। তারপরে রয়েছে জিজি অর্থাৎ জেনারেল জিওগ্রাফি পার্টের লোকেশন অ্যান্ড স্পেশাল ফ্যাক্টের উপরে পরীক্ষা। এটা রুটিন মাফিক যেমন রিজনাল জিওগ্রাফির পরীক্ষা হয়েছে, তার বাইরে আবার জেনারেল টেস্ট করা হয়েছে, যাতে করে স্পেশাল কিছু বিষয় আমরা মাথায় রাখি। তো এই রকমভাবে একাধিক পরীক্ষা সাজানো হয়েছে। দেখো জিজির বা জেনারেল জিওগ্রাফি সেকশনে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম, রামসার সাইট, ইম্পর্টেন্ট লেক অফ ওয়ার্ল্ড, ইম্পর্টেন্ট ড্যাম অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে রয়েছে এসটি স্পেশাল টেস্ট, এটা স্পেশাল টেস্ট ক্লাস 10-এর টেক্সট বইয়ের ওপরে, ক্লাস 9-এর টেক্সট বইয়ের ওপরে। একইভাবে এসটি অর্থাৎ স্পেশাল টেস্ট সেকশনে রয়েছে ডিফারেন্ট থিওরি অ্যান্ড মডেল অফ জিওগ্রাফি, এর উপরে 90 নম্বরের পরীক্ষা। এর বাইরে কোনো প্রশ্ন থাকতেই পারে না। এসটি রয়েছে জিওমরফোলজির ইমেজ বেসড টেস্টের উপরে, অর্থাৎ ছবিকে তুলে ধরা হয়েছে, সেই ছবি দেখে তাকে দক্ষতামূলকভাবে আনসার দিতে হবে। এটা স্পেশাল টেস্ট, যাতে করে আমাদের এফিসিয়েন্সি অনেক গুণ বাড়ে, তাই জন্য। এসটিতে 209 রয়েছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির একটি টেস্ট, যেখানে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির ওপরে 90টি প্রশ্ন রয়েছে। এখান থেকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আমাদের জাস্ট প্রাইমারি টেটে এসেওছে। নেক্সট রয়েছে এসটি 2008 প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, এটাও কিন্তু স্পেশাল টেস্ট, মানে রুটিন টেস্ট নয়। রুটিন টেস্টের কোড হলো পিজি, প্র্যাকটিক্যাল জিওগ্রাফি। এসটিতে রয়েছে ওয়েস্ট জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল স্পেশাল টেস্ট 100 নম্বরের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির থেকে সবচেয়ে সেরা 100টি প্রশ্ন যেগুলো পরীক্ষা আসে সেগুলো দিয়ে সাজানো। আবার একইভাবে রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফির ওপরে। এসটি রয়েছে রিভার অফ ওয়েস্ট বেঙ্গলের ওপরে, এসটি রয়েছে ইন্ডিয়ান রিভারের ওপরে। একইভাবে রয়েছে ইসিজি, ইসিজি মানে ইকোনমিক জিওগ্রাফি, ন্যাচারাল রিসোর্স ফিশিংয়ের উপরে 30 নম্বরের পরীক্ষা। জিজিটি অর্থাৎ জিওগ্রাফিক্যাল থট সিস্টেমেটিক জিওগ্রাফির ওপরে। এবার জিজিটি বিহেভিয়ারাল অ্যাপ্রোচের উপরে পরীক্ষা রয়েছে। এসটি সেকশনে রয়েছে স্পেশাল টেস্ট অন ক্লাস 8-এর টেক্সট বই, 150 নম্বরের পরীক্ষা। যেহেতু এই টেক্সট বইগুলো থেকে পরীক্ষা আসে, আমাদের নেক্সট জানুয়ারি মাসে প্রকল্প থাকবে, সেটা হলো আমাদের পুরো এনসিইআরটির যে 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা বই ধরে ধরে পরীক্ষা, সেগুলো হবে আমাদের ক্লাসরুমে। এরপর রয়েছে কোয়ান্টিটেটিভ রেগুলেশন, ডিটারমিনিজম, পসিবিলিজম, এগুলো জিওগ্রাফিক্যাল থটের। এবং সবাইকে বলে রাখি, আমাদের এই ক্লাসরুম 9, 10 দুটো সেকশনকে একসাথে করা হয়েছে। যেহেতু দুটো সেকশনই অ্যাটেন্ড করা যায়, তাই জন্য একই ক্লাসরুমের মধ্যে রেখেছি, যাতে অনেক বেশি সস্তা হয় স্টুডেন্টদের জন্য। এবার কমপ্লিট টেস্ট পরপর রয়েছে 90 নম্বরের, 9 নম্বর পরীক্ষা, 8 নম্বর পরীক্ষা, 7 নম্বর, 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, এইরকম করে প্রতি রবিবার একটা করে কমপ্লিট টেস্ট এখানে অ্যাড হয়। রুটিন টেস্ট যেমন অ্যাড হয়, স্পেশাল টেস্ট, রুটিন টেস্ট প্লাস জেনারেল জিওগ্রাফি টেস্ট, তার পাশাপাশি কমপ্লিট টেস্ট এখানে অ্যাড হয়। এবার যদি আমরা যাই পুরো একদম রুটিন টেস্ট বলতে পিজি সেকশন মানে প্র্যাকটিক্যাল জিওগ্রাফির টেস্ট। প্র্যাকটিক্যাল জিওগ্রাফির দুটো যেমন টেস্ট রয়েছে কমপ্লিট টেস্টে একটা 50 নাম্বার, একটা 100 নাম্বার। তারপর ওয়েদার ম্যাপ 15 নাম্বারের, ওয়েদার ইনস্ট্রুমেন্ট অ্যান্ড সাম আদার ফ্যাক্টের উপরে 30, মেজারেবল ইনস্ট্রুমেন্টের উপর 25, জিআইএস রিলেটেড ফ্যাক্টসের উপরে 30, রিমোট সেন্সিং 60, টোপোগ্রাফিক্যাল ম্যাপ 30, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক 50, এলিমেন্টারি সার্ভে অ্যান্ড লেভেলিংয়ের উপর 45, ম্যাপ প্রজেকশন 40, ম্যাপ ক্লাসিফিকেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন 25, টেকনিক অফ ডাটা রিপ্রেজেন্টেশন 30, স্কেলের ওপর 30। এই যে সব গেল প্র্যাকটিক্যাল জিওগ্রাফি টেস্ট। এরপর আরজি মানে রিজনাল জিওগ্রাফি, একাধিক পরীক্ষা সাজানো হয়েছে রিজনাল জিওগ্রাফি, যাতে করে কোনো জায়গায় আমাদের খামতি না থাকে। যেমন ধরো একটা এভিডেন্স যদি তুলে ধরি, ধরো আরজি সেকশনে রয়েছে ইন্ডিয়ান রিভার দ্য গঙ্গা, এর ওপরে 30 নম্বরের পরীক্ষা। ইন্দাস ব্রহ্মপুত্র 30 নম্বর, পেনিনসুলা রিভার ইস্টওয়ার্ডে 30, ওয়েস্টওয়ার্ডে 35, আবার ওয়াটারফলের উপর 30, ইন্ডিয়ান ড্যামের উপরে 30, রিভার ভ্যালি প্রজেক্টের উপর 30। তার মানে কতটা চুলচেরা বিশ্লেষণ করে আমরা পুরো ক্লাসরুমকে সাজিয়েছি, এটাই আমাদের মূল ক্লাসরুমের বৈশিষ্ট্য। এবার আমরা আজকের এই পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ টেস্টকে সবার সামনে তুলে ধরছি, যাতে বুঝতে পারে কিভাবে টেস্টগুলো দেয়া যায়। তো চলো একটা জেনারেল জিওগ্রাফি টেস্ট দেয়া যাক। জেনারেল জিওগ্রাফি টেস্ট এটাই দিই, 221 নাম্বার পরীক্ষা যেটা রয়েছে জেনারেল জিওগ্রাফি, সেই পরীক্ষাটা সবার সামনে তুলে ধরি। লোকেশন অ্যান্ড স্পেশাল ফ্যাক্টের ওপর এই পরীক্ষাটা। ওকে, পরীক্ষা দেয়া শুরু হলো। প্রথম প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন,
বলছে ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরা কোল কোন হিমবাহের অংশ বিশেষ? সিয়াচেন। দেখো এটা অ্যাডভান্স ক্যাটাগরির পরীক্ষা, কারণ লোকেশন অফ ইন্ডিয়ান লোকেশন এর উপর আমাদের জেনারেল যে রুটিন টেস্ট মানে RG সেকশনে রিজনাল জিওগ্রাফি সেই পরীক্ষা আছে, কিন্তু এটা স্পেশাল টেস্ট, কিছু বিশেষ তথ্যকে এক জায়গায় করে একটা পরীক্ষা। ইন্দিরা কোলের উচ্চতা কত? 5764 মিটার। এটা হলো সঠিক উত্তর। তাড়াতাড়ি বলে দিই আমি আনসারগুলি। ভারতের পূর্বতম বিন্দু কিবিথু কত ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত? পূর্বতম বিন্দু কিবিথু রয়েছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্টে। 4 রয়েছে ভারতের পশ্চিমতম বিন্দু গুহারমতি কত ডিগ্রি দ্রাঘিমায় রয়েছে? গুহারমতি রয়েছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্বতে। ভারতের নেক্সট পরের প্রশ্ন, ভারতের মোট উপকূলের দৈর্ঘ্য কত? 7516.6 কিলোমিটার। পরের প্রশ্ন 6, ভারতের উত্তর দক্ষিণে মোট বিস্তার কত? 3214 কিলোমিটার। পরের প্রশ্ন, ভারতের পূর্ব পশ্চিম বিস্তার কত? 2933 কিলোমিটার। 8, ভারতের মোট ল্যান্ড ফ্রন্টিয়ারের দৈর্ঘ্য কত? 15200 কিলোমিটার মোট ল্যান্ড ফ্রন্টিয়ার। 9 রয়েছে মূল ভারতীয় ভূখণ্ডের উপকূলের দৈর্ঘ্য কত? যদি মূল ভারতীয় ভূখণ্ড ধরি তার উপকূলের দৈর্ঘ্য মনে রাখবে 6100 কিলোমিটার। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা নিচের কোন শহরের ওপর দিয়ে প্রসারিত? প্রমাণ দ্রাঘিমা রেখা মির্জাপুরের ওপর দিয়ে প্রসারিত। 11, ভারতের দক্ষিণতম বিন্দুর অক্ষাংশগত বিস্তার কত? যদি দক্ষিণতম বিন্দু বলি তাহলে সেটা 6 ডিগ্রি 45 মিনিট, কারণ আমাদের দক্ষিণতম বিন্দু মানে হলো ইন্দিরা পয়েন্ট। এবার মূল ভারতীয় ভূখণ্ডে 8 ডিগ্রি 4 মিনিট হতে পারে বা 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, কিন্তু মূল ভারতীয় ভূখণ্ড বাদ দিয়ে যদি আমরা ভারতের নিরিখে দেখি দক্ষিণতম বিন্দু 6 ডিগ্রি 4 মিনিট উত্তর। ভারতের রয়েছে ভারতের নিম্নতম বিন্দু মানে যেটা সর্বনিম্ন নিচু কুট্টানাড এর অবস্থান কেরালার কোন জেলায়? কুট্টানাড রয়েছে আল্লাপুঝা জেলায় রয়েছে কুট্টানাড, এটা সমুদ্রপৃষ্ঠ থেকেও নিচু জায়গা। তো পরের প্রশ্নেই রয়েছে কুট্টানাডের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা নিচে অবস্থিত? -2.2 মিটার নিচে রয়েছে। 14, নিচের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়নি? এর মধ্যে রাজস্থান, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরামের উপর দিয়ে হলেও উড়িষ্যার উপর দিয়ে হয়নি। ভারতের মোট ভৌগোলিক আয়তন কত? মোট ভৌগোলিক আয়তন 32,87,263 কিলোমিটার। 16 প্রশ্ন, পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ ভারতের অন্তর্গত? 2.4%। নেক্সট 17 নাম্বার প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কার মাঝে নিচের কোন অংশ অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কার মাঝে কোন অংশ অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কা। দেখো পক স্টেট হবে, গালফ অফ মান্নার হবে, তার মানে বোথ আর কারেক্ট। পক স্টেট অ্যান্ড গালফ অফ মান্নার এই দুটোই হবে। 18, নিচের কোনটি অপেক্ষাকৃত বৃহৎ রাষ্ট্র? এর মধ্যে অপেক্ষাকৃত বৃহৎ বলেছে, তো চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়ার থেকেও বড় কানাডা। নেক্সট, পিগমেলিয়ান পয়েন্ট এর অপর নাম কি? পিগমেলিয়ান পয়েন্টকে বলা হয় পার্সনস পয়েন্ট বলা হয় বা ইন্দিরা পয়েন্ট বলা হয়, তার মানে উভয়ই হবে সঠিক। নেক্সট, যেটা 2004 সালের সুনামিতে কিন্তু বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। 20, ভারতের মোট ফ্রন্টিয়ার লেন্থ কত? মোট ফ্রন্টিয়ার লেন্থ যদি বলি তাহলে সেটা হবে 22,716.6 কিলোমিটার। ভারতের কোন রাজ্যের উপর দিয়ে প্রমাণ দ্রাঘিমা রেখা প্রসর সবচেয়ে কম? যদি আমরা প্রমাণ দ্রাঘিমা রেখা বলি তার প্রসর, প্রমাণ দ্রাঘিমা রেখা সবাই আমরা জানি 82.5 ডিগ্রি পূর্ব, তো এর প্রসরটা 5টা রাজ্যের উপর দিয়ে তো গেছে, সবচেয়ে কম কোন রাজ্যের উপরে রয়েছে? মধ্যপ্রদেশ। নেক্সট, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখার প্রসর সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি যদি বলে সেটাও কিন্তু হবে মধ্যপ্রদেশ, এটা হলো কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর। 23, ভারতের কর্কটক্রান্তি রেখার মোট দৈর্ঘ্য কত? খুব মজাদার প্রশ্ন। ভারতবর্ষকে কর্কট রেখার নিরিখে মানে কর্কট রেখার উপর দিয়ে আমি লেন্থ বিচার যদি করি তাহলে 1450 কিলোমিটার। ভারতের পূর্বতম বিন্দু ও পশ্চিমতম বিন্দুর স্থানীয় সময়ের ব্যবধান কত হয়ে থাকে? দুটো স্থানের স্থানীয় সময়ের ব্যবধান 1 ঘন্টা 56 মিনিট, প্রায় 2 ঘন্টা। নেক্সট, ওয়ালং টাউন ভারতের কোন রাজ্যে অবস্থিত? ওয়ালং টাউন হলো ভারতের অরুণাচল প্রদেশে রয়েছে এবং এটি পূর্বতম শহর ভারতের। ওয়ালং টাউন অরুণাচল প্রদেশ। 26, ভারতের সঠিক জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট কোনটি?
জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট যদি বলে সঠিক, কোঅর্ডিনেশন আমরা পড়েছি সব গ্র্যাটিকুলসের নিরিখে, তো সেটা যদি হয় তাহলে হবে 21 ডিগ্রি নর্থ 78 ডিগ্রি ইস্ট। অনেকেই পারবে না এটা। তো এটা হলো জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট ইন্ডিয়ার। ভারতের মোট ভূভাগের কত শতাংশ স্থলভাগের অন্তর্গত? ভারতকে যদি 100% বলি, পুরো পৃথিবীকে 100% বললে তার তো 2.4% ভারত। এই 2.4%কে যদি 100% ধরি, তার 91% হলো স্থলভাগ। নেক্সট, বাংলাদেশের সাথে ভারতের সীমানা দৈর্ঘ্য কত? 4096.70 কিলোমিটার। ভারতের সাথে সীমানা দৈর্ঘ্যের বিচারে কম থেকে বেশি দৈর্ঘ্যের রাষ্ট্র সাজাও। সীমানা দৈর্ঘ্যের বিচারে সবচেয়ে কম রয়েছে ভুটান, তারপরে মায়ানমার, তারপরে নেপাল, তারপরে পাকিস্তান, তারপরে চীন, তারপরে বাংলাদেশ। এটা হবে সঠিক। 30 গুজরাটের উপকূলের দৈর্ঘ্য কত? এটা এনসিইআরটির বই বলছে 1600 কিলোমিটার। অনেক জায়গায় কিছু তারতম্য রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার আনসার কি অনুযায়ী আমরা 1600 কিলোমিটার নিলাম। ওকে, ভারতের দ্বিতীয় দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে রয়েছে? দ্বিতীয় দীর্ঘতম অন্ধ্রপ্রদেশে রয়েছে। দ্বিতীয় দীর্ঘতম, প্রথম মানে সবচেয়ে দীর্ঘতম হলো গুজরাট, দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ। 32 কেরালার দীর্ঘতম নদী ও ক্ষুদ্রতম কেরালার দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম দিনের সময়গত ব্যবধান। মনে রাখবে, কেরালার ক্ষুদ্রতম দিন, আমরা জানি যে উত্তরায়ণ দক্ষিণায়নের সাথে এই বিষয়টা যুক্ত। যেমনটি আমাদের এই অঞ্চলে না, শীতকালে ডে ডিউরেশন কমে যায়, রাতে বেড়ে যায়, আবার গ্রীষ্মকালে ডে ডিউরেশন বেড়ে যায়, রাতে কমে যায়। তো সেই রকম সেন্সেই বলা হয়েছে কেরালার নিরিখে কত ব্যবধান শর্টেস্ট ডে অ্যান্ড লংগেস্ট ডের মধ্যে? উত্তরটা হবে অবশ্যই 45 মিনিট, 45 মিনিট। নেক্সট, লে এর ক্ষুদ্রতম দিন, লে উত্তরে রয়েছে, এর ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম দিনের সময়গত ব্যবধান কত? লের ক্ষেত্রে যেটা কেরালায় 45 মিনিট, সেটা লের ক্ষেত্রে 5 ঘন্টা। 34 নিরক্ষরেখার কাছে অবস্থিত নিচের কোন অঞ্চলটি? এর মধ্যে কোনটি নিরক্ষরেখার সবচেয়ে কাছে রয়েছে ভারতের? মনে রাখবে, একদম দক্ষিণতম বিন্দু হবে, অর্থাৎ ইন্দিরা পয়েন্ট। 35তম প্রশ্ন, সুমাত্রা ও নিকোবরের মধ্যবর্তী সীমানা কোনটি? সুমাত্রা ও নিকোবর, অনেকেই আমরা আন্দামান নিকোবরের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল জানি। আমরা মালদ্বীপ মিনিকয়ের মধ্যে রয়েছে মালদ্বীপ মিনিকয় 8 ডিগ্রি চ্যানেল আমরা জানি, ঠিক আছে। তো সুমাত্রা এবং নিকোবরের মধ্যে কত রয়েছে এটা কিন্তু অনেকেই আমরা গুলিয়ে ফেলি। তো সেক্ষেত্রে উত্তর হবে 6 ডিগ্রি চ্যানেল। 6 ডিগ্রি চ্যানেল হলো সঠিক উত্তর। নেক্সট, মাহিম ক্রেক নিচের কোন শহরের নিকট অবস্থিত? পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বলছে সুমাত্রা ও নিকোবরের মধ্যবর্তী সীমানা কোনটি? এর মধ্যে যে চ্যানেল রয়েছে সেটা 6 ডিগ্রি চ্যানেল। মাহিম ক্রেক নিচের কোন শহরের নিকট অবস্থিত? কোনটির নিকট? খুব কাছে, মুম্বাই শহরের নিকট। নেক্সট, 37 নিচের সঠিক জোর কোনটি? এর মধ্যে কোনটি সবচেয়ে সঠিক? ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান লিটিল আন্দামানের মাঝে, সঠিক কথা। গ্রেট চ্যানেল রয়েছে ইন্দোনেশিয়া নিকোবরের মধ্যে, এটাও সঠিক। কোকো রয়েছে মায়ানমার এবং উত্তর আন্দামানের মধ্যে, এটাও সঠিক। তো সব কটি হবে সঠিক উত্তর। 38 রয়েছে জিরো লাইন ইন্টারন্যাশনাল বাউন্ডারি ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে আন্তর্জাতিক সীমানা? জিরো লাইন ইন্টারন্যাশনাল বাউন্ডারি, মনে রাখবে, ভারত ও বাংলাদেশ এবং ত্রিপুরার প্রান্ত দিয়ে এই জিরো লাইন ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে। 39 নিচের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা দৈর্ঘ্য সবচেয়ে বেশি? যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরটা হবে ত্রিপুরা। সবচেয়ে নিচের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরার মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি। ওকে, একটা সকলের বোঝার সুবিধার্থে একটা ভুল করি, তাহলে বুঝতে সুবিধা হবে পরীক্ষা সাবমিট করার পর কিভাবে সবাই দেখতে পারে। এটা সঠিক উত্তর ত্রিপুরা, আমি দিলাম আসাম, সাপোজ ধরো, এটা ভুল, কিন্তু উত্তরটা ত্রিপুরা। এই প্রশ্নটা ভুল দেখাবে আমাদের সিস্টেমে, দেখবে। 40 আন্তর্জাতিক সীমানা সংক্রান্ত সঠিক জোর কোনটি নয়? দেখো, এলওসি রয়েছে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে, এলএসি রয়েছে চীন আর ইন্ডিয়ার মধ্যে, জনসন লাইন রয়েছে ইন্ডিয়া আর চায়নার মধ্যে,
ডুরান্ট লাইন রয়েছে ইন্ডিয়া আফগানিস্তানের মধ্যে, র্যাডক্লিফ লাইন রয়েছে ইন্ডিয়া মায়ানমারের মধ্যে। এই যে অনেকেই অপশন 3 আর 5 করবে, কেন? অনেকে ভাববে জনসন লাইন ইন্ডিয়া আর চীনের মধ্যে নেই, কিন্তু না, জনসন লাইন ইন্ডিয়া ও চীনের মধ্যেই রয়েছে। তো এখানে ভুল একমাত্র র্যাডক্লিফ লাইন অর্থাৎ ইন্ডিয়া মায়ানমার, কারণ এটা তো হবে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তো এই কটাই ছিল পরীক্ষা। এবার আমরা উপরের সাবমিট অপশনে গিয়ে সাবমিট করব। সাবমিট করলে দেখাচ্ছে প্রাপ্ত নাম্বার 38.5। তো এখানে কি ভুল হয়েছে আমরা দেখে নিই। রং আনসার একটা। আমরা স্বাভাবিকভাবেই 39টা ঠিক করেছিলাম, তাহলে নাম্বার হতো 39, কিন্তু প্রতি দুটো ভুলের জন্য 1 নাম্বার কাটা, তাহলে 1 কেটে নেবে, তাহলে 39 বিয়োগ 0.5 38.5 ভুল হয়েছে। এটা নিচের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তো যে যতগুলো ভুল করবে সব সিস্টেমেটিকভাবে এখানে দেখতে পারবে, সে কারেক্ট আনসারও প্যারালালি দেখতে পারবে, যতগুলো কারেক্ট হলো দেখতে পারবে সব, যদি কোনোটা আনঅ্যাটেম্প্ট করে সেটাও দেখতে পারবে। তো এটাই হলো সিস্টেম, এবং তার পাশাপাশি র্যাঙ্কিং দেখতে পারবে। দেখো এখানে র্যাঙ্ক গিয়ে দাঁড়ালো যেটা, সেটা হলো একদম 4-এ গিয়ে র্যাঙ্ক দাঁড়ালো, 38.5 4-এ গিয়ে র্যাঙ্ক দাঁড়ালো, কিন্তু কারণ আমাদের ক্লাসরুমের অলরেডি যারা সাবমিট করেছে অনেকেই 40-এ 40 পেয়েছে। আর তো এটাই হলো সিস্টেম আমাদের এই টেস্ট পোর্টালের, যেখানে 225টি টেস্ট এইভাবে সিস্টেমেটিকভাবে সাজানো রয়েছে। যার যখন যে টেস্ট দেওয়ার ইচ্ছে সে সেই টেস্ট দিতে পারবে। তো এটাই ক্লাসরুম। আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন ফিস জানুয়ারি মাস থেকে বদলে যাচ্ছে, এবং সেই বদল অবশ্যই নোটিশ করে জানানো হবে। এখনও পর্যন্ত যেটা রয়েছে ডিসেম্বর পর্যন্ত, সেটা হলো 1250 টাকা এনরোলমেন্ট ফিস, এবং এই টাকাটা পে করে সেই ক্লাসরুমের মধ্যে ঢুকতে পারবে। তারপরে তাকে প্রতি মাসে 300 টাকা করে দিতে হবে, এটা টিউশন ফিস পারপাস। সে যত মাস ক্লাসরুম অ্যাক্সেস করতে চাইবে তত মাস, 1 মাস পর পর তাকে 300 টাকা পে করতে হবে। এটাই সিস্টেম, জানুয়ারি মাস থেকে বদলে যাবে এই সমস্ত সিস্টেম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের ক্লাসরুমকে। ওকে, টাটা।